টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়ে গেছে এবং মোটা দাগে বললে তাসকিনের খবর এবং সাইফুদ্দিনের খবর, এই দুটো খবরই সবাইকে সবচেয়ে বেশি স্ট্রাইক করবে। তাসকিন আছেন এবং সাইফুদ্দিন দলে নেই বা স্কোয়াডে নেই, এই দুটো খবরই কিন্তু স্কোয়াড ঘোষণার মধ্যে শিরোনাম হিসেবে আসবে এবং সেই জায়গাতে সবচেয়ে বেশি সম্ভবত স্ট্রাইক করবে সাইফুদ্দিনের না থাকা। তানজিম সাকিব সেই জায়গাতে ইন করেছেন। তবে আরেকটা ব্যাপার হচ্ছে, বাকি নামগুলো বোধহয় প্রত্যাশিতই ছিল। মানে আপনি যে কাউকে জিজ্ঞেস করলেই যারা ক্রিকেটটা বেশ ভালোভাবেই ফলো করে তাদের এই নামগুলো হয়তো জানাই ছিল। তবে আমরা যেমন হোম অফ ক্রিকেটের ঘাসে বসে আছি, বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে উড়ুক, স্বপ্ন ডানা মেলে অনেক দূরই উড়ুক, আর সেই ওড়াটা হবে শান্তর নেতৃত্বেই। আগে ক্যাপ্টেন নিয়ে একটু শুনতে চাই। রাইট, শান্ত একটু চাপ তার আছে অবশ্যই, 3টা ফরম্যাটেই ক্যাপ্টেন্সি পেয়েছেন এবং বিশ্বকাপে তার উপর আস্থা রাখা হয়েছে। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে তার সিরিজটা ভালো যায়নি, বিপিএলটা তার ভালো কাটেনি। বিপিএলে তো মানে যে স্ট্রাগলটা তিনি আসলে করেছেন, মানে শান্ত পুরো বিপিএল একটা ছক্কা মারতে পারেননি, এটা একটা আনবিলিভেবল ব্যাপার। মানে এটা বিশ্বাস করার মতো না, মাঝে মধ্যে আমার এটা ভাবতেই কষ্ট হয়, বিশ্বাস করতে কষ্ট হয়। কিন্তু এটাই ক্রিকেটের পার্ট, কখনো কখনো একটা প্লেয়ারের ব্যাট প্যাচ যেতে পারে, বাট সেটা কন্টিনিউ হয়েছে জিম্বাবুয়ে সিরিজ পর্যন্ত। মাঝখানে শ্রীলঙ্কার বিপক্ষে একটা 50 তিনি করেছেন ইন্টারন্যাশনাল টি20-তে এবং ওয়ানডেতে একটা সেঞ্চুরি করেছেন, সেটি তাকে কিছুটা হলো স্বস্তি দিয়েছে, কিছুটা হলো তাকে চাপ থেকে বের করেছে। বাট জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 4 ম্যাচে মানে 45 রান, আপনার স্ট্রাইক রেট হচ্ছে 90, এটাও আপনি একটা ক্যাপ্টেনের কাছ থেকে আশা করতে পারেন না। 5 ম্যাচ শেষে তার স্ট্রাইক রেটটা ছিল 103। সো ওই জায়গাতে শান্তর একটা স্ট্রাগল আছে, কিন্তু বাংলাদেশের ক্লাসিক প্লেয়ারদের মধ্যে তিনি অন্যতম। তার উপর দায়িত্ব দিয়েছে টিম ম্যানেজমেন্ট, বিশ্বাস রেখেছে, আস্থা রেখেছে। সমালোচনা, নানান ধরনের টানাপোড়েন উতরে শান্ত আজকে এই জায়গাতে এসছেন। আমার বিশ্বাস যে চাপে তিনি যদি কোনো নার্ভ টেকিং ইস্যুস তার মধ্যে থেকেও থাকে, তিনি সেটাকে ওভারকাম করতে পারবেন এবং তার নামের মতোই তিনি শান্ত থেকে এই ব্যাপারগুলো ডিল করে তার জায়গাতে তিনি আবারও ব্যাক করতে পারবেন। তবে আরেকটা ব্যাপার হচ্ছে ক্যাপ্টেনদের বা নেতা, অধিনায়ককে নেতা হয়ে উঠতে হয়। মাঠের ক্রিকেটে এই ব্যাপারটা যত ভালোভাবে শান্ত করতে পারবেন, সেটাই মনে হচ্ছে বাংলাদেশ দলের লাভ হবে। তবে শান্তর মতো একই রকম অফ ফর্মে কিন্তু আরেকটা নামও, লিটন কুমার দাস। তাকে কিন্তু কিপার হিসাবে ভাবনাতেও, মানে দ্বিতীয় উইকেট কিপার হিসাবে রাখা হয়েছে দলে। আরেকটা ব্যাপার হচ্ছে কিন্তু যে মানে দায়িত্ব কিন্তু একটু কমতি নেই পাওয়ার প্লেতে। এবারে যদি ভালো দিতে হয়, অবশ্যই হাসতে হবে আর ভালো কিছু করতে হবে। ইউএসের বিপক্ষে সিরিজটা খুব ক্রুশাল হতে যাচ্ছে। টিম ম্যানেজমেন্টের ভাবনায় যদি লিটন আসলেই থেকে থাকেন যে সৌম্য, তানজিদ তামিম দুজন ওপেন করবেন, এটার বাইরে যদি এমন থেকে থাকে না, তানজিদ তামিম লিটন ওপেন করবেন অথবা লিটন সৌম্য ওপেন করবেন, বা লিটন যদি কমন ফ্যাক্টর থাকেন, যে কমন নাম লিটন থাকবেনি, তাহলে সেই জায়গাতে তাকে হয়তো ইউএসএ সিরিজের 3টা ম্যাচই খেলানো হবে তাকে ফর্মে ফেরানোর জন্য। তিনি তো পরিশ্রম করছেন, আমরা দেখেছি সিরিজ শেষ হয়ে যাওয়ার পরেও প্রায় 2-2.5 ঘন্টা নেটে এখানে ব্যাটিং করেছেন। মিরপুর হোম অফ ক্রিকেটের সেন্টার উইকেট তাকে আমরা ব্যাটিং করতে দেখেছি সাকিব অনুশীলন করার পরে। সো নিবেদন যে তার আছে বা তিনি যে আরও অতিরিক্ত পরিশ্রম করছেন এটা স্পষ্ট, বাট চ্যালেঞ্জ হচ্ছে যদি তিনি ইউএসএ সিরিজে সুযোগটা পান 3টা ম্যাচে, সেখানে তার ফর্মটাকে নিয়ে আসা। আর এই মুহূর্তে একটা বড় চ্যালেঞ্জ বা তার কপালের উপর ডিপেন্ড করবে টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে তাকে নিয়ে কী প্ল্যান করছে। তাকে কি 2 নামের কমন 1 নাম হিসেবে চিন্তা করছে নাকি করছে না? যদি না করে থাকে ব্যাড লাক, আর যদি করে থাকে তাহলে তিনি ইউএসএ সিরিজে অবশ্যই সুযোগ পাবেন, সেখানে নিজেকে প্রমাণ করে তিনি বিশ্বকাপের 4টা ম্যাচে সলিড থাকা তার নামটা এটা হতে পারে। যেহেতু তিনি রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, টপ অর্ডারে না হয় 4টা ব্যাটসম্যানই আসলে লেফট হ্যান্ডেড হয়ে যায়, সেই বিবেচনায় লিটনের কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, হয়তো তিনি সেখানে থেকে যাবেন। আর আপনার স্কোয়াডে সবচেয়ে বড় স্বস্তির নাম বোধহয় সাকিব আল হাসানের থাকা। ও যে 2007 থেকে শুরু এখন পর্যন্ত সবগুলো বিশ্বকাপ সাকিব আর রোহিতই খেলেছেন, তার মানে এক্সপিরিয়েন্সের কমতি নেই। ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে, যে কোনো ক্ষেত্রেই সাকিব আল হাসান এখনও বাংলাদেশের সবচেয়ে বড় পারফরমারদের একজন। এই লাস্ট জিম্বাবুয়ে সিরিজেও কিন্তু একটা ম্যাচে তার প্রমাণ মিলেছে। নামের সঙ্গে 699 উইকেট, 14,500 মতো রান, এক্সপিরিয়েন্স, পারফরমেন্স কোনোটারই কমতি নেই, বড় স্বস্তি। আচ্ছা, ট্রাম্প কার্ড কী হতে পারে স্কোয়াডের? আর ইকোনমিটা বললেন না 2.25 লাস্ট ম্যাচে, রাইট। সো সবচেয়ে বড় ট্রাম্প কার্ড আমার কাছে মনে হয়, যেহেতু খেলা হচ্ছে দুটো, আপনার ইউএসএতে, দুটো হচ্ছে উইন্ডিজে। প্রথম একটা ম্যাচ লাইক ফার্স্ট ম্যাচটা হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে ডালাসে, মানে বাংলাদেশের ট্রাম্প কার্ড হয়ে ওঠা ডিপেন্ড করবে যদি প্রথম ম্যাচটা বাংলাদেশ আসলে জিতে যায়। তারপরে আপনি যদি সাউথ আফ্রিকার সাথে হারেনও, পরের দুটো ম্যাচ যদি আপনি জিতে যান, উইন্ডিজের যে দুটো ম্যাচ আছে নেপাল এবং হচ্ছে আপনার নেদারল্যান্ডস, সো ওই জায়গাতে আমার কাছে মনে হয় বাংলাদেশের মানে
এইসব ক্ষেত্রে টি-20-তে হচ্ছে বল হাতে সবচেয়ে বেশি ইফেক্টিভ হওয়াটা জরুরি, উইকেট পারচেস করা। টপ অর্ডার, মিডল অর্ডার, ধূপধাপ যদি আপনি উইকেট নিয়ে নিতে পারেন, 150, 60, 70 আপনি ডিফেন্ড করতে পারবেন। বাংলাদেশ 200 করবে সেটা তো আমরা স্বপ্ন দেখি না, আমরা 150-60 যে স্বপ্ন ওইটাই আমরা দেখি। কিন্তু অপোনেন্ট যদি ব্যাটিং করে তাদেরকে 150-এর মধ্যে আটকে রাখা বা 160-এর মধ্যে আটকে রাখা, অথবা 150-60 আপনি চেস করতে পারা বা নিজেরা 160-70 পোস্ট করা। তো সেখানে বল হাতে আমার কাছে মনে হয় যে উইন্ডিজের সাকিব আল হাসান একটা ট্রাম্প কার্ড হতে পারেন, এবং সেই জায়গাতে ব্যাট হাতে আমার কাছে মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদ উইল বি ভেরি মাচ ক্রুশাল। রিয়াদ নিয়ে তো আসলে নতুন করে বোধহয় বলার কিছু নেই। 23 বিশ্বকাপে যাওয়া না যাওয়া নিয়ে কত আলোচনা। 23 বিশ্বকাপে ঠিকই গেলেন, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান। 23 থেকে 24 আরেকটা বিশ্বকাপ, আশা করি একই রকম পারফরমেন্স করবে। আর আরেকটা নাম, রিয়াদ যদি এক্সপিরিয়েন্স হয় তবে আরেকটা বাজির ঘোড়া হতে পারে কিন্তু তাওহিদ হৃদয়। তার নিবেদনেরও একটু কমতি নেই, সবসময় ভালো পারফরমেন্স করে। আর সাম্প্রতিক ফর্মটা কিন্তু বেশ ভালো, যদিও লাস্ট দুটো ম্যাচে একটু খারাপ করেছেন বটে, কিন্তু ওই যে সাম্প্রতিক ফর্মে কিন্তু বা ডিপিএলটা আপনি যদি ধরেন আবাহনীর কিংবা এর আগেও খুব ভালো ক্রিকেটটা খেলেছেন। তাওহিদ হৃদয় কেমন করবেন? অফকোর্স, মানে এই মুহূর্তে বাংলাদেশের মিডল অর্ডারে আপনি ডিপেন্ডেবল ব্যাটার যদি খোঁজেন, মুশফিকুর রহিম নেই, তার তকমাটাই আমি তাকে দিতে চাই, মিস্টার ডিপেন্ডেবল। কারণ বিপিএলে 145 স্ট্রাইক রেটে ব্যাটিং করা, ডিপিএলে এসে 163 স্ট্রাইক রেটে ব্যাটিং করা, তারপর শ্রীলঙ্কা মানে জিম্বাবুয়ের বিপক্ষে 147 স্ট্রাইক রেটে শেষ করা পুরো সিরিজটা। একটা সময় তিনি 160 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, বাট পুরো সিরিজটা 147-এ তিনি শেষ করেছেন। দ্যাট ইজ রিয়েলি অসাম। গিয়েছেন অ্যাকর্ডিং টু দ্য মেরিট তিনি চার্জ করেছেন। সো সাহসী একজন ক্রিকেটার আপনার মিডল অর্ডারে আছে। টপ অর্ডার কলাপস করলে ধরতে পারবেন, যদি আপনার চার্জ করার প্রয়োজন হয় চার্জ করতে পারবেন, হু এভার দ্য বোলার ইজ তার এগেনস্টে। এরকম একজন ব্যাটসম্যান থাকা মানে মিডল অর্ডারের প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জ বেড়ে যায়, আর আপনার জন্য স্বস্তি বেড়ে যায়। ওভারঅল কম্পোজিশন যদি দেখেন এমিল, 4 জন সিমার 4 জন স্পিনার নিয়ে বাংলাদেশ এই স্কোয়াডটা করেছে, উইচ ইজ ভেরি মাচ লজিক্যাল। আমরা শুরুতে বলছিলাম যে ইন্ডিয়ার স্কোয়াডের দিকে খেয়াল রাখা উচিত, কারণ আইসিসির মানে কি হচ্ছে, আইসিসি কি প্ল্যান করছে না করছে, আমার কাছে মনে হয় ইন্ডিয়াই সবচেয়ে বেশি ভালো জানার কথা। তো সেই জায়গা থেকে ইন্ডিয়া 4 জন স্পিনার রেখে তারা স্কোয়াড দিয়েছে, ব্যাপারটা খুবই স্পষ্ট যে উইন্ডিজ যদিও আইসিসি ট্রু উইকেট প্রডিউস করার ট্রাই করবে, বাট উইন্ডিজের টিপিক্যাল মানে উইকেটের নেচার অ্যাকর্ডিং টু দ্য ওয়েদার অ্যান্ড কন্ডিশন কিছুটা স্পিন গ্রিপ করে, সেখানে বল গ্রিপ করে, সো স্পিনার একটু অ্যাডভান্টেজ পায়। সো এটা মাথায় রেখেই কিন্তু আপনাকে 4টা স্পিনার রাখতে হবে, এবং সেটা অনুমিত ছিল যে তানভীর হয়তো বা ঢুকবেন, নাসুম বা মেহেদি মিরাজ আসলে সেখানে কনসিডার ছিলেন না, তো সেটাই কিন্তু হয়েছে। আর পেসেটাকে তো আমরা যেটা দেখলাম শুধুমাত্র আলোচনায় ছিল সাইফুদ্দিনের না থাকা। সো ওভারঅল কম্পোজিশন ইজ রিয়েলি ওকে। এখন এমিল শুধুমাত্র প্রয়োজন ব্যাটসম্যানদের ফর্মে ফেরা। আমরা প্রথম 3 নিয়ে ঝামেলায় আছি, মানে আপনি যে কোনো একটা ম্যাচ স্টার্ট করা নিয়ে ঝামেলায় আছেন। আমাদের জিম্বাবুয়ের বিপক্ষে 15 রানে 3 উইকেট পড়ে যায়, তো এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লিটন খেলুক, তানজিদ তামিম খেলুক, সৌম্য খেলুক, মানে এখানে 3টা নামই এই মুহূর্তে কিছুটা আনস্টেবল। মানে এমন একজন নামের উপর আপনি পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না যে তিনি আছেন মানে ওকে ফাইন, প্রথম 40 রানে কোনো উইকেট পড়ছে না, 30 রানে উইকেট পড়ছে না, 50 রানে উইকেট পড়ছে না। মানে আমরা এটা এশিওর করতে পারছি না যে 10 রানে বাংলাদেশের 3 উইকেট যাবে না। ওইটাই বাংলাদেশের আমার কাছে মনে হয় এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি আর কোনো চ্যালেঞ্জ দেখি না। তবে আরেকটা ব্যাপার, আরেকটা বোলারের নাম বোধহয় আমরা একটু কম উচ্চারণ করছি, সেটা হচ্ছে রিশাদ হোসেন। মানে একজন লেগ স্পিনারকে তো বাংলাদেশ হন্য হয়ে খুঁজছে সাম্প্রতিক সময়, সেটা পেয়েছেও। আর আরেকটা ব্যাপার, রিশাদের ব্যাটিংটাও কিন্তু প্লাস পয়েন্ট। সঙ্গে যখন আসলে লেগ স্পিনারদের হয় কি, যেদিন রান খুব বেশি দিয়ে দেন সেদিন খুব আলগা বল করেন, অনেক বেশি রান কনসিড করে ফেলে। তো রিশাদের এই ব্যাপারটা একটু কম আছে, খুব ভালো বল করেন, লাইন লেন্থটা খুব ভালো মেনটেন করেন। লেগ স্পিনারদের জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বিশ্বকাপে কিন্তু তিনিও খুব বেশি ভালো করে ফেলতে পারেন, আর সেটাই বোধহয় সবাই চায়। 2 পেসার যদি খেলায়, 3 স্পিনার যদি খেলানোর মতো কোনো স্কোপ তৈরি হয় সম্মুখে 3rd সিমার ধরে, তাহলে সেক্ষেত্রে রিশাদের একাদশে থাকাটা অনেক বেশি মানে জোরালো। কারণ তার ব্যাটিংটাকে কনসার্নে নিয়ে করবে, তার চেয়ে বড় কথা হচ্ছে ওই 8 পর্যন্ত ব্যাটিং যাবে বা 9 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান যাবে, তিনি ব্যাটিং করবেন। ওইটা চাইতে আমার কাছে মনে হয় যে বোলিং ইউনিটটাকে স্ট্রং করতে চাইলে হয়তো শেখ মেহেদি এই জায়গাতে একটু এগিয়ে থাকবেন। সো শেখ মেহেদি, সাকিব এই দুজন যদি থাকেন, শেখ মেহেদি যদি নাম্বার 8-এ খেলেন, নাম্বার 6-7 যদি মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনেক আসেন, তাহলে 8 নাম্বার স্পটটা থাকছে একজন স্পিনারের জন্য বা অলরাউন্ডারের জন্য। 9, 10, 11 3টা সিমার। কোনো কারণে যদি 3 সিমারের থেকে 1 সিমার ড্রপ হয়, সেক্ষেত্রে রিশাদ ঢোকার চান্স বেশি, যদি আমার সেখানে স্পিনার, আবার সেখানে তানভীরও ঢুকতে পারেন। সো রিশাদের 11-এ থাকা না থাকা নিয়ে আই হ্যাভ আ কনফিউশন যে ওয়ার্ল্ড কাপের মেইন 11-এ এটা আসলে টোটালি উইকেটের অনুযায়ী তারা ডিসিশনটা নেবেন, অপোনেন্টের ব্যাটিং স্ট্রেংথ অনুযায়ী ডিসিশন নেবেন। লেগ স্পিনে যদি কারো ঘাটতি বেশি থাকে, কোনো টিমের যদি উইকনেস বেশি থাকে, ভিডিও অ্যানালিস্ট যদি ওরকম কোনো ইনফরমেশন দেন যে টপ অর্ডার 7টা ব্যাটসম্যানের মধ্যে 4 জনেরই বা 3 জনেরই লেগ স্পিনে উইকনেস আছে, তখন হয়তো বা রিশাদের চান্সটা সেখানে আসলে বেড়ে যাবে। সো এটা ডিপেন্ড করবে অপোনেন্ট এবং তাদের স্ট্রেংথ অ্যানালাইসিসের উপর। তো স্কোয়াড নিয়ে আলোচনা তো হলো, আলোচনা চলবে, যেহেতু বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ দল, ভালো করুক
বাংলাদেশ দল সেটাই বোধহয় সবার চাওয়া। স্কোয়াড নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে, বিশ্বকাপে কেমন করবে দল সেসব নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানিয়ে দিবেন টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.